where the mind is without fear and the head is held high, where knowledge is free. গুড মর্নিং স্টুডেন্ট। আজকে এই চতুর্থ অধ্যায় থেকেই পড়াবো। আমি কমল সরকার, অ্যাসিস্ট্যান্ট টিচার, রাজনগর হাই স্কুল। কয়েকদিন থেকেই এই অধ্যায় থেকে আমি পড়াচ্ছি। খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেখানে আমরা এর দুদিন আগে যে ক্লাস আমরা করেছি সেখানে শিল্প বিপ্লব এবং তৎসংক্রান্ত আর অন্যান্য বিষয়গুলো আলোচনা করেছি। আজকে আমরা এই শিল্প বিপ্লবের সঙ্গেই যুক্ত কিছু অন্য বিষয়ে আসছি। মানে পুরোটাই শিল্প বিপ্লব কেন্দ্রিক এবং পরবর্তীকালে এর যে বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বা বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে যে যুগান্তকারী পরিবর্তন বা যাকে আমরা বলছি সুদূর প্রসারী পরিবর্তন, সে সম্পর্কে আমি এর আগে বলেছিলাম। তো সেই পরিবর্তনের ধারা ধরেই আজকে আমরা যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে উপনিবেশবাদ বা উপনিবেশ বিস্তার সংক্রান্ত বিষয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গভীরভাবেই শিল্প বিপ্লবের সঙ্গে যুক্ত। সে বিষয়টি আমরা দেখব কী করে এটা শিল্প বিপ্লব থেকে উপনিবেশবাদ এবং উপনিবেশবাদের সঙ্গে আবার যুক্ত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে রেল, খাল অর্থাৎ জলপথে যোগাযোগ ব্যবস্থার জন্য কিছু এই সময় নতুন নতুন কিছু খালের উদ্ভাবন, পরিবহন ব্যবস্থার জন্যই টেলিগ্রাফ, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাই প্রথমে আসি এই উপনিবেশবাদ। এই উপনিবেশ শব্দটি একটি লাতিন শব্দ। লাতিন শব্দ, এটা এসছে কলোনিয়া। কলোনিয়া, এই কলোনিয়া শব্দ থেকে কলোনি বা উপনিবেশ এই শব্দটির উৎপত্তি। এখন এই কলোনি শব্দ উৎপত্তিগত জিনিসটি আমরা জানলাম। এবার জানি বা আমরা জানবো যে ঠিক কেন এই উপনিবেশবাদটা কেন হলো, শিল্প বিপ্লব কীভাবে এটাকে উৎপত্তিতে বা বিকাশে সহায়তা করলো, সেই বিষয়টা সম্বন্ধে আমাদের জানতে হবে। এখন আমরা জানবো যে এই কলোনি বা উপনিবেশ কথাটার অর্থ কী, অর্থাৎ উপনিবেশ শব্দটি বলতে আমরা কি বুঝি। উপনিবেশ এর উপনিবেশ কি যদি আমরা বলি, বিষয়টি কি, এটা আমাদের প্রথমে জানতে হবে। যে জিনিসটা সম্পর্কে আমি জানতে চাই, প্রথমে জানি যে সেটার উৎপত্তি কথা থেকে হলো, কোন শব্দ থেকে। তারপরে আমরা দেখব যে এটা এই জিনিসটা কি। যদি আমরা এটা খুব সহজভাবে এর সংজ্ঞা দিতে যাই বা ব্যাখ্যা করি, তাহলে বলবো যে
কোনো আর্থিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে শক্তিশালী দেশ তার ব্যবসায়িক কারণে, বাণিজ্যের কারণে, এক কথায় অর্থনৈতিক সমৃদ্ধির কারণে যখন কোনো দুর্বল দেশের ওপরে তার রাজনৈতিক আধিপত্য বিস্তার করে, যার উপরে করবে, মানে যে দেশটি, যে দুর্বল দেশের উপরে, দুর্বল বলতে সে হয়তো রাজনৈতিক দিক থেকে দুর্বল, কিন্তু আর্থিক দিক থেকে তার অনেক সোর্স আছে, সেখান থেকে অর্থ রোজগার হতে পারে, এমন দেশের উপরে আধিপত্য বিস্তার করলে, যে আধিপত্য বিস্তার করবে সেটি হচ্ছে উপনিবেশিক শক্তি, আর যেখানে করা হলো সেটাই হচ্ছে উপনিবেশ। তাহলে বিষয়টি কি দাঁড়ালো? যদি কোনো আর্থিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী দেশ তার নিজের দেশের স্বার্থে, অর্থনৈতিক স্বার্থে, রাজনৈতিক স্বার্থে অন্য একটি দেশের উপরে রাজনৈতিক আধিপত্য বিস্তার করে এবং সেখান থেকে তার দেশের প্রয়োজনে, অর্থনৈতিক সমৃদ্ধির প্রয়োজনে যদি সেই দেশটির উপরে তার অর্থনৈতিক শোষণ চালায়, যে দেশটির উপরে এই আধিপত্য প্রতিষ্ঠা করা হলো সেই দেশটি হচ্ছে, বা সেই জায়গাটি হচ্ছে উপনিবেশ। আর যে আধিপত্য প্রতিষ্ঠা করলো তাকে বলা হয় উপনিবেশিক শক্তি। যদি উদাহরণ হিসাবে বলি যে একসময় আমাদের ভারত উপনিবেশ ছিল, ব্রিটিশ উপনিবেশ, তাহলে ভারতবর্ষ হচ্ছে একটা উপনিবেশিক দেশ, আর ইংল্যান্ড উপনিবেশিক প্রভুত্ব স্থাপনকারী একটি শক্তি। সেটা আমরা পরে আসছি কোন কোন দেশের মধ্যে তাদের উপনিবেশ স্থাপিত হয়েছিল। এই হচ্ছে উপনিবেশ। এখন এই উপনিবেশ, আমি প্রথমেই বলেছি যে শিল্প বিপ্লবের একটা অপরিহার্য পরিণতি হলো এই উপনিবেশ বিস্তার। যেহেতু চ্যাপ্টারটির শিল্প বিপ্লব, উপনিবেশ এবং সাম্রাজ্যবাদ আছে, এখন প্রসঙ্গক্রমে এটা আমরা উল্লেখ করতে পারি যে শিল্প বিপ্লবের পরপরই যে শুধু উপনিবেশ স্থাপন হলো তা নয়। ডেভিড টমসন ইউরোপ সিন্স নেপোলিয়ন বইয়ে বলেছেন যে শিল্প বিপ্লবের আগেও রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণে উপনিবেশ বিস্তার হয়েছিল। ফ্রান্স এবং বেলজিয়াম তারা শিল্প বিপ্লবের আগে উপনিবেশ বিস্তার করেছিল, কিন্তু সার্বিকভাবে উপনিবেশ বিস্তারের প্রক্রিয়াটা শুরু হয় শিল্প বিপ্লবের পরবর্তীকালে। এবার কেন? তাহলে সেই কেনর কারণটায় আমরা যাই। বিষয়টা হচ্ছে যে অনেকগুলো ফ্যাক্টর এই সময় কাজ করেছিল যেগুলোর উপনিবেশ বিস্তারের ক্ষেত্রে পরিস্থিতি বা অনুকূল একটা পরিবেশ তৈরি করেছিল। তাহলে কি সেই পরিবেশ? সেগুলো আমরা জানি। প্রথমত জেনেছি যে শিল্প বিপ্লবের ফলে কি হলো, যে মানুষের দৈহিক পরিশ্রমের পরিবর্তে বা কায়িক পরিশ্রমের পরিবর্তে যন্ত্রের সাহায্যে অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণে জিনিস উৎপাদিত হতে শুরু করলো। এই কথাটা যদি আমরা খুব ভালো করে উপলব্ধি করি তাহলেই বুঝতে পারবো যে কেন উপনিবেশবাদের দিকে সারা বিশ্ব এগিয়ে গেল। যে কাজটা আগে মানুষ তার দৈহিক পরিশ্রমের মাধ্যমে করত, সেটা এবার যন্ত্র করছে। শিল্প বিপ্লব যেটা হলো, যন্ত্রে হচ্ছে কি তৈরি হচ্ছে, অল্প সময়ে প্রযুক্তি ব্যবহার করে অল্প সময়ের মধ্যে প্রচুর প্রোডাকশন, জিনিস উৎপাদিত হচ্ছে। তাহলে জিনিস যখন উৎপন্ন হবে বেশি, তাহলে সেটার কি দরকার আছে? প্রথমত যদি আমরা জানি, যদি বিষয়টা এইভাবে দেখি যে শিল্প বিপ্লবের জন্য কি দরকার, কাঁচামাল। তাহলে কাঁচামালের যে প্রয়োজন
এই কাঁচামালের কারণে একটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই উপনিবেশ বিস্তারের পথটা করি। কীরকম ব্যাপারটা যদি পরিষ্কার করি বলি, ধরি যে আমি প্রথম যে ক্ষেত্রে শিল্প বিপ্লব ঘটেছিল যে জিনিসটাতে, সেটা হচ্ছে বস্ত্র শিল্প। তাহলে বস্ত্র শিল্পের জন্য কি দরকার? কাঁচামাল দরকার, র মেটেরিয়ালস তো আগে দরকার, তার জন্য তুলা দরকার বা আর যা যা জিনিসের দরকার আছে। তাহলে সেই কাঁচামালটাকে আমাকে সংগ্রহ করতে হবে। কাঁচামাল এবার ধরো ইংল্যান্ডে হয়েছে, সব কিছু তো আর ইংল্যান্ডে পাওয়া যাবে না, সেটা বিশ্বের যেখানে যেখানে উৎপন্ন হয়, বেশি পরিমাণে পাওয়া যায়, সেখান থেকে আমাকে কালেক্ট করতে হবে। তাহলে সেই প্রয়োজনে, অর্থাৎ কাঁচামাল সংগ্রহের জন্য খোঁজ শুরু হলো কোথায় কোথায় কাঁচামাল পাওয়া যায়। যদি দেখা যায় যে প্রচুর পরিমাণে তুলা ভারত উৎপন্ন, তো গুজরাটে, আহমেদাবাদে, সেখান থেকে তুলা সংগ্রহ করতে হবে। তাহলে উপনিবেশ দরকার হলো কেন? যে কাঁচামাল সংগ্রহ করতে হবে। তাহলে দেখো ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের ফলেই কাঁচামালের প্রয়োজন দেখা দিল। আর কাঁচামালের যখন প্রয়োজন দেখা দিল, তখন আমাকে খুঁজতে হচ্ছে কি, যে কোথায় সেই কাঁচামাল পাওয়া যায়, খুঁজতে হবে সারা বিশ্ব জুড়ে। তাহলে আমাকে আমার এরিয়া বাড়াতে হবে। তাহলে কাঁচামাল সংগ্রহ একটা অন্যতম কারণ হয়ে দাঁড়ালো এই উপনিবেশ বিস্তারের ক্ষেত্রে। বেশ, এবার কাঁচামাল যখন সংগ্রহ হলো, তাহলে সেই কাঁচামাল থেকে যে প্রোডাকশন হলো সেটাকে বিক্রি করতে হবে। তার মানে বাজার আমাকে দেখতে হবে। কাঁচামাল থেকে আমি যে শিল্পের বিভিন্ন জিনিস তৈরি করছি, সেই কাপড় বলি বা অন্যান্য যন্ত্রাংশ বলি বা অন্যান্য জিনিসপত্র যা মানুষের প্রয়োজনে লাগে, তো সেগুলোকে তো আমার বিক্রি করতে হবে। বিক্রির জন্য কোথায় বিভিন্ন বাজার খুঁজতে হবে। অর্থাৎ আমি যদি উদাহরণ হিসাবে বলি যে আমার মালদাতে প্রচুর আম হয়, কিন্তু সেই আম যদি আমি শুধু মালদাতেই সীমাবদ্ধ রাখি, তাহলে তো আমি দাম পাবো না। অর্থাৎ এই পর্যাপ্ত পরিমাণে আমার আম এই জেলার অন্যান্য জায়গায় যদি নিয়ে যাই, তাহলে আমি দাম পাবো, আমার নিয়ে যাওয়ার দরকার আছে, কৃষকেরা দাম পাবে। তাহলে কি হচ্ছে, প্রয়োজনের ভিত্তিতেই বাজার খোঁজার দরকারটা আসলো, অর্থাৎ উপনিবেশ বিস্তারের জায়গাটা পরিস্থিতি হলো। অর্থাৎ কাঁচামাল থেকে সংগ্রহ করার প্রয়োজন, সেখান থেকে জিনিসপত্র যে প্রোডাক্ট হলো সেটা বিক্রি করতে হবে। এই বিক্রি করার জন্য বাজার দখল, এবং বাজার দখল করতে গিয়ে একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা শুরু হলো। কারণ শিল্প বিপ্লব তার শুধু ইংল্যান্ডে শুরু হলেও পরবর্তীকালে ইউরোপের বিভিন্ন দেশে, এর আগের দিন বলেছি যে কোন কোন দেশে ধীরে ধীরে সম্প্রসারণ হলো, মোটামুটি বলতে পারে ইউরোপের বিভিন্ন দেশে এই শিল্প বিপ্লব ঘটেছে। তারা সবাই এবার বাজার দখল করছে। সেটা পরবর্তীকালে আসছে কীভাবে তারা সাম্রাজ্যবাদের দিকে এগিয়ে যাচ্ছে, মানে দখল নিয়ে কাড়াকাড়ি শুরু হচ্ছে। তাহলে বাজারের প্রয়োজনে উপনিবেশ একটা প্রয়োজন হলো। এইবার বাজারে জিনিস বিক্রি করে প্রচুর টাকা পয়সা হলো। অর্থাৎ টাকা পয়সা হলো মানে কি, প্রচুর অর্থ সেই শিল্পপতিদের হাতে এলো, পুঁজিপতি ক্লাসের। তাহলে তারা কি করবে, এই পুঁজিপতিরা বাজার থেকে এবার বিক্রি করে পয়সা আসছে, তার মানে পুঁজিপতিদের একটা চাপ আছে। পুঁজিপতি যারা, পুঁজিপতিদের চাপ, কিসের চাপ? চাপটা হচ্ছে যে যে টাকাটা তাদের কাছে আসছে প্রচুর, সেটাকে তো আবার একটা ইনভেস্ট করতে হবে কোথাও, আরও নতুন নতুন শিল্প তৈরি করতে হবে, প্রচুর পয়সা আসতে হবে। সেই টাকা তো তারা আর ব্যাংকে রাখবে না শিল্পপতিরা, রেখে বা কী লাভ আছে? কারণ যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত, কলকারখানার সঙ্গে যারা যুক্ত হয়ে গেছে, যারা প্রচুর প্রোডাকশন তৈরি করছে, তারা এবার চাপ দিচ্ছে সরকারকে। দেখবে যে আমাদের দেশে যখন সেই জাহাঙ্গীরের সময় ব্যবসা টমাস রো দুধ হিসাবে আসলেন, তারা হচ্ছে সেখানকার যে শিল্পপতিরা, তাদের চাপ যে নতুন নতুন বাজার খুঁজতে হবে। ফলে বিভিন্ন ধরনের কোম্পানি তারা এবার বিভিন্ন সরকারের উপর চাপ দিচ্ছে, এবং সেই চাপের পরিপ্রেক্ষিতে বাজার অন্বেষণ বা খোঁজার প্রতিযোগিতাটা হচ্ছে। অর্থাৎ উপনিবেশে আমাকে বিস্তার করতে হবে, যেখানে তারা এই জিনিসগুলোকে বিক্রি করতে পারবে এবং দখলে থাকবে। অর্থাৎ পুঁজিপতিদের একটা চাপ হলো। এবার হচ্ছে যে চাপের পরিপ্রেক্ষিতে কাঁচামাল নিল, বাজার হলো, বাজার থেকে পুঁজিপতিদের চাপের ফলে দেখা যাচ্ছে যে তারা কোথায় সেটা বিক্রি করবে, তার একটা জন্য বাজার খোঁজার পরিস্থিতি শুরু হলো। বেকারত্ব, এই বেকারত্ব একটা কারণ হচ্ছে এই উপনিবেশ বিস্তারের। কীরকম বেকারত্ব? এর আগে যে যারা কাজ করত, তারা ছোটোখাটো পরিকাঠামোর মধ্যে গ্রামাঞ্চলে জিনিস তৈরি করতো। অর্থাৎ একটা জিনিস তৈরি করার ক্ষেত্রে প্রচুর মানুষ সেখানে ইনভলভ থাকতো। এর ফলে কী হতো, সবাই কাজ করত, অর্থ যাই পাক।
কিন্তু যখন শিল্প বিপ্লব ঘটে গেল তখন কুটির শিল্প বা যারা মানে ছোটোখাটো কাজ করতো বাড়িতে সেই কাজের অবসান ঘটল। তারা এবার শিল্প কারখানায় কাজ করতে গেল। ওখানে একটা বিরাট ক্যাপিটালিস্ট ক্লাস আর শ্রমিক, যাদের প্রয়োজন তাদেরকে নেওয়া হচ্ছে, বাদবাকিরা বেকারে পরিণত হলো। তাই বেকারেরা কি করবে? এই যে অতিরিক্ত বেকার বাড়তে শুরু করলো ইউরোপের বিভিন্ন দেশে, তাদের তো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তাই সেই কর্মসংস্থানের জন্য নতুন নতুন দেশ আবিষ্কার বলতে উপনিবেশ বিস্তারের জন্য দেশ আবিষ্কার হয়েছে অনেক জায়গাতে। ফলে এর পরিপ্রেক্ষিতে দেখা গেল যে এই বেকারদের একটা জায়গায় ইনভলভ করার জন্য, কাজে নিয়োগ করার জন্য আরও বেশি পরিমাণে এক্সপেন্ডেড মার্কেটস দরকার, যার জন্য উপনিবেশ বিস্তার একটা অন্যতম লক্ষ্য হয়ে দাঁড়ালো। তাহলে এই যে কাঁচামাল সংগ্রহ, সেখান থেকে প্রোডাক্ট হওয়ার পরে সেগুলো বিক্রি করা, প্রচুর মূলধন যাদের হলো সেই মূলধনটাকে আবার ইনভেস্ট করা, পুঁজিপতিদের চাপ, আবার মূলধন তৈরি হয়েছে। একটা যে আমরা বলি যে মূলধন, প্রচুর মূলধন হওয়ার ফলে এই মূলধনীরা অর্থাৎ যারা ক্যাপিটালিস্টরা তারা এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে, যে আমাদের পরে দেখব যে আমাদের দেশে যখন রেলপথ বিস্তারের জন্য ব্রিটিশ বিভিন্ন রেলওয়ে কোম্পানি তারা ইনভেস্ট করছে, কেন? যে এদের হাতে প্রচুর অর্থ আছে, তারা নতুন নতুন কাজ করবে। যারা বিভিন্ন কন্ট্রাক্টারি কাজ করে তারা কি করে? যতদিন না কাজটা করতে পারছে তাদের তো রোজগার হবে না। ফলে এই পরিপ্রেক্ষিতে দেখা গেল যে শিল্প বিপ্লবের মূল কারণেই দেখা যাচ্ছে যে কাঁচামাল সংগ্রহ, সেখান থেকে উৎপন্ন দ্রব্য আবার বিক্রি বাজারে, সেখানকার শিল্প বিপ্লবের ফলে যে প্রচুর অর্থ সামগ্রী এলো, তার পরিপ্রেক্ষিতে সেগুলোকে আবার বিক্রি করার প্রয়োজনীয়তা, এই সমস্ত জিনিসগুলো পরিষ্কার হয়ে দেখলো। এই পরিপ্রেক্ষিতে দেখা গেল যে ইউরোপের বিভিন্ন কান্ট্রি বিভিন্ন জায়গাতে তাদের উপনিবেশ বিস্তারে এগিয়ে গেল। তাহলে আবার বলি যে উপনিবেশ হচ্ছে শিল্প বিপ্লবের একটা ইনডাইরেক্ট সুদূর প্রসারী প্রভাব, যা উপনিবেশ বিস্তারে পথকে সুগম করলো। এর ফলে বিভিন্ন জায়গাতে এই উপনিবেশ বিস্তার শুরু হলো। কোথায়? অর্থাৎ এবার তো বিভিন্ন ইউরোপের বাইরে সারা বিশ্ব জুড়ে কোথায় কোথায় ভালো বাজার আছে, কোথায় মূলধন আছে, কোথায় বিক্রি করা যাবে, এই জিনিসগুলো অন্বেষণ শুরু হলো। ফলে দেখা গেল ইউরোপের বাইরে আমেরিকা, এশিয়া, আফ্রিকা, এই সমস্ত দেশগুলোতে উপনিবেশ বিস্তারের একটা প্রতিযোগিতা শুরু হলো। কোথায় কোথায় প্রতিষ্ঠিত হলো? প্রথম দিকে আমরা দেখব যেমন অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডের উপনিবেশ তৈরি হলো, নিউজিল্যান্ড, পরবর্তীকালে ইংল্যান্ডের সঙ্গে অন্যান্য দেশগুলো, আফ্রিকার বিভিন্ন দেশে, কারণ এরা হচ্ছে এশিয়া এবং আফ্রিকার মানুষেরা অনেক পরে সভ্যতার আলোকে এসেছে, কিন্তু প্রাকৃতিক সম্পদ দিক থেকে ভারত প্রাচীনকাল থেকেই আর্থিক দিক থেকে সমৃদ্ধ, কিন্তু তার ব্যবহার করতে পারতো না। ফলে দেখেছে এই সমস্ত দেশগুলো, আমেরিকার মধ্যে কানাডা, আফ্রিকার বিভিন্ন দেশ, ভারতবর্ষ, এই দেশগুলোতে একের পর এক তারা উপনিবেশ বিস্তার করতে শুরু করলো। এবং বিশ্বের বিভিন্ন জায়গায় শুধু ইংল্যান্ডের পাশাপাশি অন্যান্য দেশ তারাও এই উপনিবেশ বিস্তারে ধীরে ধীরে অগ্রসর হলো। এমনি করে দেখা গেল যে অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে, ঊনবিংশ শতাব্দীর শুরুর মধ্যে সারা বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় প্রয়োজনের তাগিদে, এবং তারা কি করতে এই উপনিবেশ বিস্তার করে সেখানে শুধু যে কাঁচামাল সংগ্রহ করতো, বাজার বিক্রি করতো তা নয়, ধীরে ধীরে রাজনৈতিক এবং প্রশাসনিক এই আধিপত্য তারা সেখানে প্রতিষ্ঠা করলো। অর্থাৎ এই বিভিন্ন এশিয়া আফ্রিকার দেশগুলোতে, আমেরিকার বিভিন্ন জায়গাতে তারা শুধুমাত্র সেখানে অর্থনৈতিক ক্রয় বিক্রয়ের জন্য উপনিবেশ তৈরি হলো তা নয়, ধীরে ধীরে সেখানকার রাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক স্বাধীনতাও তাদের বিকৃত হলো ধীরে ধীরে, আর পাশাপাশি রাজনৈতিক আধিপত্য এই সমস্ত উপনিবেশের উপরে প্রতিষ্ঠিত হলো। তাহলে আমরা দেখলাম যে এই যে উপনিবেশবাদ বলা হচ্ছে, উপনিবেশবাদটার জন্মই হলো কিন্তু এরকম একটা বিশেষ প্রয়োজনের প্রেক্ষাপটেই, এবং তা ধীরে ধীরে যত দিন যেতে থাকলো
দেশ কলকারখানায় ছেয়ে গেল, লৌহ রাস্তা পথে বিভিন্ন দেশ বিদেশ একেবারে সংযুক্ত হলো তাদের ব্যবসায়িক কারণেই, ফলে উপনিবেশও বিস্তারের একটা প্রতিযোগিতা শুরু হলো। এমনি করে আমরা দেখছি যে এই শিল্প বিপ্লবের গর্ভজাত বলতে পারি যে আমাদের হচ্ছে উপনিবেশবাদ। এখন এই উপনিবেশের কারণেই ধরো যে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ হচ্ছে, তাহলে কি হবে যে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণের ক্ষেত্রের সঙ্গে অর্থাৎ শিল্প বিপ্লবের সঙ্গে যদি উপনিবেশবাদটা একটা অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়, তাহলে তার সঙ্গে আমাদের আবার দেখতে হবে যে উপনিবেশকে আবার সফল করতে গেলে, উপনিবেশ মানে সেখান থেকে তাদের যে ব্যবসায়িক সম্পর্ক বা লেনদেনের যে জায়গাটা আছে সেটাকে একটা সাকসেসফুল জায়গায় নিয়ে আসতে গেলে তার সঙ্গে আর যুক্ত যেটা হচ্ছে সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। অর্থাৎ ইনডাইরেক্টলি যেমন শিল্প বিপ্লব থেকে উপনিবেশবাদ, আবার উপনিবেশবাদকে সফল করতে গেলে তাদের যোগাযোগ ব্যবস্থার উপরে গুরুত্ব দিতে হচ্ছে। কারণ ধরো যে এবার যে পরিবহন ব্যবস্থা, জিনিসপত্র নিয়ে আসা, কাঁচামাল নিয়ে আসা, সেই কাঁচামালগুলোকে আবার প্রয়োজনে থেকে যে প্রোডাকশন হচ্ছে সেই প্রোডাকশনগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, শুধু তৈরি করলে তো হবে না, তৈরি করবে সেগুলো আগে মানুষের কাছে বিক্রি করতে হবে, বাজারে নিয়ে গিয়ে বিক্রি করার প্রয়োজনীয়তা আছে, নাহলে চলবে কী করে? শুধু তৈরি হয়ে কারখানায় পড়ে থাকলো, সেগুলো যদি আমি বিক্রি করতে না পারি তাহলে তো কোনো লাভ নেই। এবার বিক্রি করতে গেলে কী হবে? আমাকে নিয়ে যেতে হবে পরিবহন ব্যবস্থার, উন্নত পরিবহন ব্যবস্থার মধ্যে দিয়ে। অর্থাৎ ব্যবসা বাণিজ্যের সঙ্গে এই পরিবহন ব্যবস্থাটাও খুব ডিপ কানেক্টেড, গভীরভাবে এটা যুক্ত। যদি পরিবহন ব্যবস্থার উন্নতি না হয়, না করা সম্ভব হয়, তাহলে কিন্তু ব্যবসা বাণিজ্যও উন্নত হবে না। সুতরাং ওরা উন্নত দেশ, বহু আগেই তারা এই উন্নতির জায়গায় পৌঁছেছে এবং পাশাপাশি এইভাবে এবার খুব মানে একটা আমরা বলি না যে কান টানলে মাথা যেমন আসে, দেখো যে প্রথম থেকে যে আমি যখন ক্লাসটা নিচ্ছি যে কীভাবে শিল্প বিপ্লব বলেছে সুদূর প্রসারী ফলাফল, সুদূর প্রসারী মানে একটার সঙ্গে আরেকটা যুক্ত হচ্ছে, এরপরে যখন যাবো যে সাম্রাজ্যবাদের দিকে যাচ্ছে, মানে কামড়াকামড়ি শুরু হয়ে যাবে এরপরে। এই কারণেই যে সবাই তো শিল্প বিপ্লবের প্রভাব নিজের দেশে নিয়ে এসছে, সবাই উন্নতি করতে চাইছে, সুতরাং বাজার দখলকে নিয়ে এবার লড়াই শুরু হওয়ারই কথা। খুব মজার ব্যাপার দাঁড়াচ্ছে না যে একটার সঙ্গে একটাকে যদি কানেক্টেড করে আমরা দেখি তাহলে কীরকম যে শিল্প বিপ্লব, উপনিবেশবাদ, এরপরে সাম্রাজ্যবাদ, আবার এর মাঝে এই দুটাকে সফল করতে গেলে দরকার হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। তো আমরা যোগাযোগ ব্যবস্থার যে জিনিসগুলো এখানে দেখব সেটা হচ্ছে প্রথমে রেলপথ। বর্তমানকালেও রেলপথ হচ্ছে যোগাযোগ এই যোগাযোগ ব্যবস্থা এর মধ্যে একটা হচ্ছে রেলপথ। স্থল পরিবহনে এখনো রেলপথ হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটা যোগাযোগ মাধ্যম। এবারে যেহেতু শিল্প বিপ্লবের সঙ্গে প্রথমে নামটা হচ্ছে ইংল্যান্ডের, পরবর্তীকালে অন্যান্য দেশগুলো আসছে, উপনিবেশ বিস্তারের ক্ষেত্রেও ইংল্যান্ডে এগিয়েছিল, পরবর্তীকালেও এগিয়ে গেছিল তারা। এবারে এই রেলপথটা কেন দরকার হলো যে মূলত বাণিজ্যটা এতটাই বিস্তার লাভ করলো সারা বিশ্ব জুড়ে বিভিন্ন দেশে, এবং তার যে পরিবহন ব্যবস্থা, অর্থাৎ কোনো প্রত্যন্ত গ্রাম থেকে আমাকে শিল্পের জন্য কাঁচামাল নিয়ে আসতে হবে, আবার কারখানায় যে প্রোডাকশন হলো সেই প্রোডাকশনটাকে বিক্রি করতে হবে, দূর দূরান্তের বাজারে নিয়ে যেতে হবে। মূলত ব্যবসার ক্ষেত্রে প্রথমে বলছি, কারণ পরবর্তীকালে যোগাযোগটা শুধু ব্যবসায় নয়, অন্যান্য ক্ষেত্রে রাজনৈতিক আধিপত্য যখন প্রতিষ্ঠিত হলো তখন যুদ্ধের প্রশ্ন আসে, অস্ত্রশস্ত্র থেকে সমস্ত কিছু সরবরাহ। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে রেলপথের বিস্তারের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো, কারণ রেলে হচ্ছে অল্প খরচে এবং অপেক্ষাকৃত অল্প সময়ে প্রচুর পরিমাণে জিনিসপত্র পরিবহন করা যায়। সস্তা পরিবহন বলতে আমরা যা বুঝাই, রেল হচ্ছে তার মানে উৎকৃষ্টতম উদাহরণ।
তো দেখা গেল যে প্রথমে 1830 সালে ইংল্যান্ডে 1830 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে প্রথম রেলপথের সূচনা হলো, এবং সেটা হচ্ছে ওই ইংল্যান্ডের ম্যানচেস্টার পর্যন্ত, বার্মিংহাম থেকে ম্যানচেস্টার এই পর্যন্ত একটা রেলপথ প্রতিষ্ঠিত হলো। এবং তাদের উপনিবেশের ক্ষেত্রে বা শিল্প সমৃদ্ধির জন্য যে যা তা দরকার ছিল যোগাযোগ ব্যবস্থা রেলের মধ্যে দিয়ে, সেটা তারা প্রথম সূচনা করল। ইংল্যান্ড করার পরেও, কারণ শিল্প বিপ্লবের ঢেউ তো তখন আর শুধু ইংল্যান্ডের সীমাবদ্ধ নেই, ধীরে ধীরে ইউরোপের অন্যান্য দেশেও ছড়িয়ে গেছে। পর্যায়ক্রমে 1835-এ বেলজিয়াম তাদের দেশে রেলপথ স্থাপন করল। পরবর্তীকালে রাশিয়া বা তার আগে ফ্রান্স, ইংল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্সে 1837 খ্রিস্টাব্দে 1837-এ ফ্রান্সে রেলপথ স্থাপিত হলো। তাহলে 1835-এ বেলজিয়াম, 1837 খ্রিস্টাব্দে ফ্রান্সে রেলপথ প্রতিষ্ঠিত হলো। 1840 খ্রিস্টাব্দে আরেকটি শিল্পোন্নত দেশ, শিল্প বিপ্লবের জোয়ার যেখানে এসেছিল, তারাও বিভিন্ন জায়গায় বাণিজ্য বিস্তার করেছে। 1840 খ্রিস্টাব্দে জার্মানিতে রেলপথ প্রতিষ্ঠিত হলো। 1838 সালে রাশিয়া, আরেকটি উন্নত দেশ, তাদের দেশেও রেলপথ প্রতিষ্ঠিত হলো। তাহলে পর্যায়ক্রমে 1830 সাল থেকে যদি আমরা দেখি যে ইংল্যান্ড তাদের দেশে রেলপথ প্রতিষ্ঠা করলো, শুধুমাত্র ইংল্যান্ডের মধ্যে আর সীমাবদ্ধ থাকলো না, সেটি ধীরে ধীরে অন্যান্য দেশে, বেলজিয়ামের পরে ফ্রান্সের পরে জার্মানির পরবর্তী রাশিয়া, এবং এই প্রসঙ্গে যদিও এই মুহূর্তে আলোচনায় আসে না, তবুও 1853 খ্রিস্টাব্দে ভারতে রেলপথ স্থাপিত হয়েছে, সেই ডালহৌসির সময়। এটা আমরা জানি, পরবর্তীকালে দেখব যে ভারতেও এই রেলপথের কারণ এই কারণে ছোঁয়াটা লেগেছিল যে এখানে যে ইংল্যান্ডের যে তাদের যে রত্ন ভাণ্ডার, ভারত হচ্ছে ইংল্যান্ডের রত্নভূমি, উপনিবেশিক ক্ষেত্রে রত্নগর্ভা বলা যেতে পারে, যে এখান থেকে প্রচুর সম্পদ তারা পেত। ফলে ভারতবর্ষেও যে এই রেলপথের বিস্তার তারা পরবর্তীকালে করেছিল তাদের ব্যবসায়িক কারণে, সেটা আমরা পড়ব। তাহলে দেখছি যে উপনিবেশ বিস্তারের সঙ্গে সঙ্গে এটা খুব গভীরভাবে একটা যুক্ত, যে যোগাযোগ ব্যবস্থা উন্নতি করা তাদের মাল পরিবহনের জন্য এবং অন্যান্য রাজনৈতিক প্রয়োজনে, এবং সেই পরিবহনের ক্ষেত্রে আমরা দেখছি যে রেলপথ একটা গুরুত্বপূর্ণ স্থল পরিবহন। এই পরিবহনে পর্যায়ক্রমে ইংল্যান্ড, মানে যে সমস্ত উপনিবেশিক শক্তিরা ছিল, সবাই তো সেই সময় উপনিবেশিক শক্তি নয়, যারা উপনিবেশিক শক্তি হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছিল সেই সময় ইংল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, এরা কিন্তু নিজেদের দেশে রেলপথ বিস্তার করলেন। ফলাফল কি দাঁড়ালো? ফলাফল দাঁড়ালো যে এবার তারা বিভিন্ন প্রোডাকশন, মানে শিল্পজাত প্রোডাকশন, সেগুলো এই রেলপথের মধ্যে দিয়ে তারা খুব সহজে অল্প পয়সায় বিভিন্ন দেশে পরিবহন করতে সক্ষম হলো। অন্যান্য দেশগুলো, অর্থাৎ উপনিবেশিক সাফল্যের জন্য, উপনিবেশিক সাম্রাজ্যবাদের যে সাফল্য, এই সাফল্যের জন্য যে রেলপথ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম, এবং সেটাকে তারা কিন্তু বেশি দিন আর স্টে করলো না, বা তাদের পক্ষে সম্ভব হলো না যে উপনিবেশবাদটাকে আরও উন্নত করার জন্য, অর্থাৎ তাদের দেশের যে ব্যবসা বাণিজ্যের যে পরিকাঠামো, সেটা রেলপথ মানে যোগাযোগ ব্যবস্থার একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম রেলপথ বিস্তারের সঙ্গে সঙ্গে সম্পূর্ণ হলো। এটা রেলপথ যেমন বিস্তার হলো, এবার যোগাযোগের অন্যান্য ক্ষেত্রেও আরও হচ্ছে জলপথ। তো জলপথে ব্যবসা বাণিজ্য চলতো। ইংল্যান্ড তো বরাবরই হচ্ছে নৌবিদ্যায় পারদর্শী, কিন্তু কিছু কিছু জায়গার সঙ্গে তারা পরিবহন ব্যবস্থাটাকে আরও উন্নত করার চেষ্টা করলেন। এখানে একটা বিষয়কে আমরা দেখব যে
সেই সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এটা হচ্ছে যে ভূমধ্য সাগর এবং লোহিত সাগর, এরকম ভূমধ্য সাগর এই অঞ্চলে এরকম জায়গাতে, ধর একটা ম্যাপে দেখছি এরকম পাশে এটা লোহিত সাগর, এই দুটোটা স্থলভূমি দিয়ে বিচ্ছিন্ন ছিল। আমরা দেখব যে এই উপনিবেশিক বাদের মধ্যে একটা খালের কথা, যেটা হচ্ছে সুয়েজ খাল, যা মিশরের মধ্যে দিয়ে প্রবাহিত। এই সুয়েজ খাল সম্পর্কে আমাদের সব কিছু জানার বিষয়, মানে সিলেবাসের মধ্যে আমাদের নেই, আমরা জানবো এই সুয়েজ খাল সংক্রান্ত বিষয়। এটা খুব গুরুত্বপূর্ণ, মানে সুয়েজ খাল খনন, এটা শিল্প বিপ্লবের পরে উপনিবেশ যখন বিস্তার হলো তখনই যে সেটা সূচনা হয়েছে তা নয়, তার আগে নেপোলিয়ান বোনাপার্ট, যিনি বিভিন্ন বিষয়ে ইউরোপের ইতিহাসে পায়োনিয়ার ছিলেন, সে জার্মানির ঐক্য হোক বা অন্যান্য ক্ষেত্রে তিনি তার উদ্যোগ প্রথম গ্রহণ করেছেন। তিনিও ভেবেছিলেন যে, প্রথম তার চিন্তাভাবনাটা মাথায় এসেছিল যে এই ভূমধ্য সাগর আর লোহিত সাগরের সঙ্গে যদি একটা সংযোগ স্থাপন করা যায় জলপথে, ক্যানেলের মধ্যে দিয়ে, তাহলে এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের সঙ্গে ব্যবসা বাণিজ্যের একটা দুর্দান্ত সুযোগ, মানে রাস্তা, যোগাযোগ খুলে যাবে, সুবিধাজনক হবে। বিভিন্ন দেশে ঘুরে যেতে গেলে বিভিন্ন দূর পথ দিয়ে যেতে হতো, এটা হলে সম্ভব খুব তাড়াতাড়ি হবে। সেই পরিপ্রেক্ষিতে নেপোলিয়ান সে ভেবেছিলেন যে ফরাসি সম্রাট, যে এখানে একটা খাল খনন করে যোগাযোগ ব্যবস্থা উন্নতি করার, কিন্তু আর্থিক কারণে ব্যয়বহুল বলে এটা নেপোলিয়নের পক্ষে চিন্তা ভাবনা মাথায় এলেও তিনি বাস্তবায়িত করতে পারেননি। পরবর্তীকালে শিল্প বিপ্লব হলো এবং ইংল্যান্ড তার যে বাণিজ্যের সম্প্রসারণ, মানে ততদিনে ইংল্যান্ড নিজেকে দোকানদারের জাতি হিসাবে প্রতিষ্ঠা করেছে। নেপোলিয়ন বোনাপার্ট ইংল্যান্ডকে বলেছিল এ নেশন অফ শপকিপার, দোকানদারের জাতি, মানে তারা সারা বিশ্ব জুড়ে ব্যবসা বাণিজ্য করত। তো এরকম একটা বুদ্ধিমান দোকানদারের জাতির কাছে এই নেপোলিয়নের যে পূর্ব চিন্তা ভাবনা ছিল একটা খাল খনন করার, সেটা কিন্তু এড়িয়ে যাওয়ার কথা নয় এবং গেলও না। 1859 সালে 1859-এ একটা পরিকল্পনা নেওয়া হলো এই সুয়েজ খাল খনন করার, মিশরের মধ্যে দিয়ে। দূরত্বটা হচ্ছে প্রায় 101 কিলোমিটার, 101 কিলোমিটার। এই দুটোর মধ্যে দিয়ে ক্যানেলটা খুঁড়ে যুক্ত করা যায়, অর্থাৎ কার সঙ্গে কার যুক্ত হচ্ছে, তাহলে এই সুয়েজ ক্যানেল বা খাল, এটার যুক্তি হচ্ছে ভূমধ্য সাগরের সঙ্গে লোহিত সাগরের, রেড সি, মেডিটেরিয়ান সির সঙ্গে রেড সি যুক্ত হলে যোগাযোগ ব্যবস্থা বহু পরিমাণে কমে যাচ্ছে। মানে ঘুর পথে ব্যবসা বাণিজ্য করতে গেলে তার যে পরিবহন খরচা, সেটা নিঃসন্দেহে অনেক বেশি হবে। ফলে এই অবস্থা 1859 সালে ইংল্যান্ড এখানে সুয়েজ খাল পরিকল্পনা নিলে এবং কাজ শুরু করলেন। 10 বছরের মাথায় 1869 খ্রিস্টাব্দে এর কাজ সম্পূর্ণ হলো। সুয়েজ ক্যানেলের 101-2 কিলোমিটার প্রায় তার দীর্ঘ, প্রায় 32 ফিট হচ্ছে তার গভীরতা, 144 ফিট চওড়া, এমন একটা ক্যানেল খোঁড়া হলো, যেটা মিশরের মধ্যে দিয়ে প্রবাহিত হলো, সুয়েজ খাল বা সুয়েজ ক্যানেল। এটা করার ফলে এখন এই সুয়েজ খালকে নিয়ে যে পরবর্তীকালে অনেক সমস্যা বেড়েছে, সেটা কিন্তু আমাদের এই সিলেবাসে আলোচনার বিষয় নয়, আমরা সেটা পড়ব না এখানে। জাস্ট দেখবো যে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এটা দ্বার কীভাবে উন্মুক্ত হয়ে গেল সবার কাছে, মিশরের মধ্যে দিয়ে প্রবাহিত হলো। পরবর্তীকালে যখন মিশরের নাসের যখন প্রেসিডেন্ট হলেন, তখন এটাকে জাতীয়করণ করলেন। এই নিয়ে নানান ঘটনা ঘটেছে, যেটা আমার এখানে আলোচনার বিষয় নয়। ফলে এই সুয়েজ খাল খনন হওয়ার ফলে এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের মধ্যে একটা যোগাযোগ ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচিত হলো। 1869 সালে এর মধ্যে দিয়ে পরিবহন শুরু হলো এবং বিভিন্ন দেশ, ইংল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশ এটাকে ব্যবহার করত।
তার জন্য তাদেরকে ট্যাক্স দিতে হতো এটা ব্যবহার করার জন্য। ফলে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এই সুয়েজ খাল খনন বিভিন্ন ইউরোপ, এশিয়া, আফ্রিকার দেশ, কারণ ততদিনে এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন জায়গাতেই তাদের বাণিজ্যিক এবং রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে শুরু করেছে এবং সেখান থেকে মানুষজনের প্রয়োজনে অল্প পয়সায়, কারণ শিল্পগুলোর ফলে যে জিনিসপত্র প্রোডাক্ট হচ্ছে সেগুলো অল্প পয়সায় বিক্রি করা সম্ভব হচ্ছে, অল্প পয়সায় সেগুলোতে বিভিন্ন উপনিবেশিক দরিদ্র দেশগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে এই সুয়েজ খাল এখানকার যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে, অর্থাৎ ঔপনিবেশিক যোগাযোগ ব্যবস্থা, তার একটা বড় রকমের প্রভাব ফেললো এখানে। তাহলে এর ফলে কি হলো, যদি ফলাফল আমরা দেখি সংক্ষিপ্তভাবে, তাহলে সুয়েজ খাল খননের ফলে ইউরোপ থেকে এশিয়ার বিভিন্ন দেশে লোহিত সাগর হয়ে তারা পরবর্তীকালে ভারত মহাসাগর ইত্যাদি দিয়ে ব্যবসা বাণিজ্যের পথ খুলে গেল। ওইদিকে আফ্রিকা মহাদেশে তারা যেতে শুরু করলো বিভিন্ন এই জায়গাগুলোতে। ফলে সুয়েজ খাল খনন ঔপনিবেশিক যে ব্যবসা বাণিজ্য এবং রাজনৈতিক প্রভাব, যে উদ্দেশ্য নিয়ে তারা এটা খনন করলো, এটা বলতে পারে যে 100% সফলতা পেল। খুব এই জলপথকে ব্যবহার করে বিভিন্ন দেশ তাদের ব্যবসা বাণিজ্য শুরু করলো। পরবর্তীকালে কার কি আধিপত্য প্রতিষ্ঠা হবে সেটা নিয়ে অনেক গণ্ডগোল হয়েছে। ফলে এটা একটা ব্যবসায়িক ক্ষেত্রে একটা বড় রকমের একটা দিগন্ত খুলে দিল এই ঔপনিবেশিক শক্তিদের ক্ষেত্রে। এইরকম সুয়েজ খাল যেমন সহযোগিতা করলো, পরবর্তীকালে আরেকটা বিষয় হলো, সেটা হচ্ছে টেলিগ্রাফ ব্যবস্থা। যদিও টেলিগ্রাফ তোমাদের কাছে আজকে নতুন মনে হবে যে টেলিগ্রাফ কি, কারণ টেলিগ্রাফের সঙ্গে এখন তোমরা ভুলেও গেছে। আজকের দিনে টেলিগ্রাফ আর নেই আমাদের দেশে, অন্তত এই টেলিগ্রাফ ব্যবস্থাটা চালু হলো। এটাও একটা যোগাযোগের বিষয়। এখন তো আমরা অতি আধুনিক ব্যবস্থায়, মানে যোগাযোগ ব্যবস্থায় মোবাইল ব্যবহার করছি, অন্যান্য বিষয় আছে, খুব তাড়াতাড়ি যোগাযোগ ব্যবস্থা করতে পারছি। কিন্তু যে সময়ের কথা বলা হচ্ছে সেটা বহু পূর্বের, অষ্টাদশ শতাব্দী, ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে। তখন যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এই টেলিগ্রাফ ব্যবস্থা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং কুক এবং দুজন বিখ্যাত ব্যক্তি, মানে বিজ্ঞানী, একজন হচ্ছেন কুক, একজন হুইট স্টোর, এই দুই ব্যক্তি প্রচেষ্টায় টেলিগ্রাফ ব্যবস্থাটা চালু হয়। এতে করে বিভিন্ন জায়গায় প্রথম দিকে এটি একটা সরকারিভাবে ব্যবহার করা হতো যোগাযোগের মাধ্যম হিসাবে, এক জায়গা থেকে আরেক জায়গায় বার্তা পৌঁছানোর জন্য। এই ব্যবস্থাটা 1862 খ্রিস্টাব্দে প্রথম এটার সূচনা হচ্ছে 1837, টেলিগ্রাফ ব্যবস্থা 1837। এই সালগুলো একটু মনে রাখতে হবে। 1837 খ্রিস্টাব্দে প্রথম টেলিগ্রাফ ব্যবস্থার কুক এবং হুইট স্টোটস এই দুই ব্যক্তির উদ্যোগে এটা সম্প্রসারিত হলো ইংল্যান্ডে। পরবর্তীকালে বিভিন্ন জায়গাতে এই টেলিগ্রাফ ব্যবস্থা সম্প্রসারণ ঘটে এবং দেখা যায় 1862 খ্রিস্টাব্দে সারা বিশ্বে এই 2,50,000, প্রায় 2,50,000 কিলোমিটার, ওই 2,41,000 সামথিং, 2 লক্ষ আমরা যদি 40-50 কিলোমিটার আমরা ধরি, যে 2,41,000 সামথিং, প্রায় 2,41,500 কিলোমিটার, এতটা 1837 সালে যেটা সূচনা হলো, 1862তে এসে সারা বিশ্বে এই টেলিগ্রাফের যে এরিয়া সম্প্রসারণ ঘটলো সেটা হচ্ছে এই এতটা 2,41,500 কিলোমিটার। এর ফলে প্রথমে বললাম যে এটা প্রথম অবস্থায় সরকারিভাবে ব্যবহার করা হলেও পরবর্তীকালে বাণিজ্যিকভাবে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান এবং বেসরকারিভাবেও সেটাকে ব্যবহার করা হলো। এর ফলে সারা বিশ্বের বিভিন্ন জায়গায় সরকারি কাজ, রেল ব্যবস্থা, এই যোগাযোগের ক্ষেত্রে এটা অভূতপূর্ব একটা সাফল্য নিয়ে আসলো। কীরকম, যে এক জায়গা থেকে আরেক জায়গাতে যোগাযোগ করতে গেলে প্রথমে এর দিকে যে আমরা কীভাবে যোগাযোগ হতো মানুষের, সেই
ঘোড়ার পিঠে চিঠির রাজাদের আমলে আমরা দেখতাম যে একজন সে বার্তা নিয়ে গিয়ে পৌঁছাতো, তাতে পৌঁছাতে 2 দিন 10 দিন 5 দিন সময় লাগতো। কিন্তু শিল্প বিপ্লবের ফলে যেভাবে টোটাল স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে গেল, তখন কিন্তু সেই ব্যবস্থাটা আর চলার উপযুক্ত নয় বা উপযোগী নয়। আজকের দিনে যদি আমরা বলি যে আমাদের কারোর সঙ্গে যোগাযোগ আমরা চিঠির মাধ্যমে করব, সেটা কেউ করবেও না, সম্ভব হলেও করবে না, কারণ খুব অল্প সময় আমরা মুহূর্তের মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা ছড়িয়ে আছে যোগাযোগ করতে পারি। কিন্তু আজকের যে জায়গায় আমরা উন্নীত হয়েছি এটা মনে রাখতে হবে। হিস্ট্রি পড়তে গেলে হিস্ট্রির কিছু জিনিসকে আমাদের ধারাবাহিক মূল্যায়নের মধ্যে দিয়ে আসে, তবেই তার ইন্টারেস্টটা পাওয়া যায়। যে আজ থেকে 20-25 বছর আগে মানুষ চিঠি লিখতো যোগাযোগ করার জন্য, বাবা মাকে লিখতো। এগুলা তোমাদের কাছে হয়তো নতুন হলেও আমরা এগুলো করেছি, আমরা নিজেরাও চিঠি লিখেছি। তার আগের কথা তো আরও সেই প্রিমিটিভ অবস্থা ছিল। তাহলে সেই ব্যবস্থা থেকে ধীরে ধীরে টেলিগ্রাফ আমরা বলছি, টেলিগ্রাফ এখন করে না, কারণ এটা খুব ওল্ডেস্ট এবং এটা চলে না। এর থেকে অনেক আধুনিক ব্যবস্থা এসছে যোগাযোগের ক্ষেত্রে, বলে সেই জিনিসটা ডেড হয়ে গেছে। কিন্তু যখন এটা চালু, সে 1837 সালে, এই 1837 সালে এই যোগাযোগ ব্যবস্থা টেলিগ্রাফের মধ্যে দিয়ে এক দেশ থেকে আরেক দেশের সঙ্গে, এক জায়গা থেকে আরেক জায়গায় সরকারি কাজে, ব্যবসায়িক কাজে এটাকে ব্যবহার করতে শুরু করলো। এবং প্রয়োজনীয়তা যে কতটা বাড়লো সেটা বোঝা যাচ্ছে যে অল্প সময়ের মধ্যে, প্রায় 10 বছর ব্যবধানের মধ্যে এটা একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সম্প্রসারিত লাভ করলো। 1870 সালে লোহিত সাগরের ভেতর দিয়ে ভারতের সঙ্গে টেলিযোগাযোগ ব্যবস্থা চালু হয় 1870, এবং সেটা হচ্ছে সমুদ্রের ভিতরে লোহিত সাগর, যেটা বললাম এর আগে, সেই লোহিত সাগরের ভিতর দিয়ে বিস্তার লাভ করে। এবং প্রথম দিকে এটা সরকারিভাবে রেল যোগাযোগের ক্ষেত্রে খুবই সুবিধাজনক হয়ে দাঁড়ায়। এক স্টেশন থেকে আরেক স্টেশনে ট্রেনের যে ব্যবস্থা, এগুলোকে প্রথমে কন্ট্রোল করা হতো। পরবর্তীকালে সামরিক কাজে, মানে এক দেশের সঙ্গে আরেক দেশের যুদ্ধ পরিচালনা, সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রক্ষা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে এটা খুব প্রয়োজনীয় হয়ে উঠল। ফলে টেলিগ্রাফ ব্যবস্থাও এই যোগাযোগ ব্যবস্থাকে একটা অন্য মাত্রায় দিয়ে আসলো। অর্থাৎ উপনিবেশিক শক্তিকে, উপনিবেশিক সাম্রাজ্যবাদকে শক্তিশালী করতে গেলে যে যোগাযোগ ব্যবস্থার খুব যেগুলোর দরকার ছিল, স্থলপথে, জলপথে, এবং এই যে এটাকে টেলিগ্রাফ ব্যবস্থাকে বলা হতো নার্ভ সিস্টেম, কেন্দ্রীয় স্নায়ু নার্ভ, যেমন আমাদের শরীরের কাজ করে মাথা থেকে একদম পা পর্যন্ত, সেরকম এই টেলিগ্রাফ সিস্টেমটা কাজ করত। ফলে দেখা গেল যে এই ব্যবস্থার ফলে উপনিবেশিক যে শক্তি প্রতিষ্ঠার প্রয়াস, এটা 100% সফল হলো। তাহলে আমরা দেখছি যে এই উপনিবেশ এবং উপনিবেশ বিস্তারের সঙ্গে সঙ্গে যে যোগাযোগ ব্যবস্থা, এই যোগাযোগ ব্যবস্থা আমরা এখানে দেখলাম যে উন্নতি লাভ করলো, এবং যত দিন যেতে থাকলো তার সঙ্গে সঙ্গে এর বিভিন্ন আরও উন্নত ব্যবস্থা, উন্নত যোগাযোগ ব্যবস্থা আসলো, এবং উপনিবেশ বিস্তার এটাকে পূর্ণতা দিল। মানে উপনিবেশকে সম্পূর্ণতা দিতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দরকার ছিল। অর্থাৎ যে কোনো জিনিসই আমরা, এটা ইতিহাস থেকে আমাদের শেখা, যে প্রয়োজন যখন দেখা দেবে তখন সেই প্রয়োজনটাকে ফুলফিল করার জন্য মানুষের বুদ্ধি সেটাকে কাজ করে এবং তার প্রতিষ্ঠা দিয়ে থাকে। ফলে আমরা দেখছি যে এইভাবে উপনিবেশ বা উপনিবেশিক যে শক্তি এবং বিভিন্ন আর্থিক দিক থেকে সমৃদ্ধ অথচ রাজনৈতিক সামরিক দিক থেকে দুর্বল দেশগুলো 19বিংশ শতকের শুরুর থেকে 20 শতাব্দী মাঝামাঝি পর্যন্ত ইউরোপে, এশিয়ার বিভিন্ন দেশ এইভাবে ইউরোপের সাম্রাজ্যবাদী আর্থিক দিক থেকে জায়ান্ট বলে যারা নিজেকে প্রতিষ্ঠা করেছিল, তাদের এই দৈত্য হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করার পেছনে ছিল এই সমস্ত অনগ্রসর দেশগুলির প্রাকৃতিক সম্পদ, যেগুলোকে ব্যবহার করে এই দেশগুলো তাদের আর্থিক সমৃদ্ধি ঘটায় এবং তারা নিজেদেরকে রাজনৈতিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে
সমৃদ্ধশালী শক্তিশালী দেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থাৎ একজনের আর্থিক সমৃদ্ধি অন্য অনুন্নত দেশগুলির অর্থনৈতিক শোষণের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। এটা আমরা আজকে জানলাম। আজকে এই ক্লাস এখানে শেষ হচ্ছে, আর একদিন ক্লাস হবে, বলেই চ্যাপ্টারটা শেষ হবে। ধন্যবাদ তোমাদের সবাই।